এখন সোশ্যাল মিডিয়াতে কম বেশি বেশিরভাগ মানুষই অ্যাক্টিভ থাকেন, আমিও এর ব্যতিক্রম না। ক্লাস 12-এ প্রথমবার হাতে স্মার্টফোন পাই, ভীষণ খুশি। বন্ধু বান্ধবীদের অনেককেই দেখতাম ফেসবুক করতে, আমিও একটা ফেসবুক প্রোফাইল খুললাম। দিন দিন ফ্রেন্ডের সংখ্যা বাড়তে লাগলো, বেশ ভালো লাগতো ফেসবুক করতে, ফেসবুকে পোস্ট করতে। একদিন রাত্রে খাবার খেয়ে রুমে গিয়ে ফোনটা খুলে দেখি 5টা ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি সবকটা ফ্রেন্ড রিকোয়েস্টই অ্যাকসেপ্ট করে নিতাম। তখন আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আড্ডা হলেই ফেসবুকে কার কার ফ্রেন্ডের সংখ্যা বেশি সেই নিয়ে খুব মজা হতো। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথেই একটা ছেলের আইডি থেকে মেসেজ আসে, হ্যালো বন্ধু, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালো। ওর সাথে চ্যাট করতে করতে 1 ঘন্টার ওপর মেসেজ করি। ও মাঝে মাঝে একটা করে শায়েরি লিখে পাঠায়, বেশ ভালো লাগে আমার। এই প্রথমবার কারোর সাথে 1 ঘন্টা চ্যাট করলাম। পরের দিন আবার স্কুল টিউশন। পরের দিন রাতে আবার ওর মেসেজ আসে। ওর প্রোফাইলের নাম দিয়েছিল বাবাই, ওর ভালো নাম রাহুল। ও আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার চায়, আমি দিতে চাইনি। এইভাবে প্রায় 2 সপ্তাহ মতো ওর সাথে আমার মেসেজে কথা হতো। তখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যেন ওর মেসেজের অপেক্ষায় থাকতাম। আরও ঠিক একই সময়ে রাতে মেসেজ করতো। ও তখন বিটেক করছে। ও আমাকে ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ করে। এখন আমরা আর ফেসবুকে কথা বলি না, হোয়াটসঅ্যাপে কথা বলি। এখন আমার মনে হয় ছেলেটা বেশ ভালো, ওর সাথে কথা বলতে আমারও বেশ ভালোই লাগে। আমি রাতে একা ঘুমাই। আগে আমার দিদি আমার সাথে থাকতো, কিন্তু এখন দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই আমি একাই থাকি। ও আমাকে হোয়াটসঅ্যাপে কল করে, আমার বুকের ভেতরটা যেন ধড়পড় করে ওঠে। ফোনটা কি ধরবো? না, ফোনটা কেটে ওকে মেসেজ করি, কি হলো, ফোন করছো যে? এমনি, তোমার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করছে। ও, আমি ভয়েস রিপ্লাই করি, বাহ, খুব সুন্দর ভয়েস তো তোমার। এক পর্যায়ে কথা বলতে বলতে ও বলে আই লাভ ইউ। কি? হ্যাঁ, আমার তোমাকে খুব ভালো লাগে। আমি আর মেসেজ না করে ফোনটা অফ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উঠে দেখি অনেকগুলো মেসেজ, যেখানে কোথাও বলা আছে সরি, আবার কোথাও বলা আছে কোনোদিন এমনটা আর বলবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো এত ভালো বন্ধুকে আমি হারাতে চাই না, প্লিজ প্লিজ প্লিজ। আমি মেসেজগুলো দেখি, কোনো রিপ্লাই করি না। এইভাবে 2 দিন কেটে যায়। ও নিয়মিত সেই একই সময়ে মেসেজ করে, কিন্তু আমি রিপ্লাই করি না। 2 দিন কেটে যাওয়ার পর কোথাও যেন আমি ওকে মিস করছি। ওর মেসেজগুলো বারবার পড়ছি, ওর বলা কথাগুলো বারবার আমার মনে পড়ছে। কেন হচ্ছে আমার সাথে এমন? তাহলে কি আমিও ওকে ভালোবেসে ফেলেছি? পরের দিন রাতে আবারও ওর মেসেজ আসে, আমি সাথে সাথে ওকে রিপ্লাই করি। ও আবার আমার কাছে সরি বলে। আমি ওকে কল করি। বন্ধু হয়ে কথা বলতে বলতে আনমনে ওকে কখন যে আই লাভ ইউ বলে ফেলি বুঝতেই পারিনি। কি কি বললে তুমি? কিছু না, যাও প্লিজ বলো। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হয়েছে শান্তি? হ্যাঁ গো, খুব ভালো লাগছে, আমিও তোমাকে খুব ভালোবাসি। জানো, তোমার সাথে এই 2 দিন কথা বলতে না পেরে আমার কতটা কষ্ট হচ্ছিল, কতটা। ও তুমি বুঝবে না, আমাদের সম্পর্কটা বাড়তে থাকে। আবার আমার ফাইনাল এক্সাম শুরু হয়। ওর সাথে এই কদিন সেভাবে কথা হয়নি। শুধু কেমন আছো, কি খেয়েছি এইসব জিজ্ঞেস করে ও ফোনটা রেখে দিত। আর ও সবসময় বলতো পড়াশোনাটা মন দিয়ে করবে। ওর কেয়ারিং আমার খুব ভালো লাগতো। দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ হয়। ও বলে চলো একদিন দেখা করি। আমারও ওকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই আর না করিনি। দেখা করার আগের দিন রাতে ও আমাকে ভিডিও কল করে। অনেক রাত পর্যন্ত দুজনে ভিডিও কলে কথা বলি। পরের দিন আমরা দুজনে কফি হাউসে মিট করি। ও আমাকে দেখেই চিনে নিয়েছিল, তবে আমি একবার ওকে কল করে কনফার্ম হয়নি। ওখানে আমরা কফি খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। মনের মধ্যে ভয় ছিল, পাছে কেউ দেখে নেয়। রাতেও কল করলে বলে জানো, তোমাকে ফোনে যেমন দেখেছিলাম সামনাসামনি তোমাকে আরো সুন্দর লাগছিল। আমি তো তোমার থেকে চোখ সরাতেই পারছিলাম না। তাই নাকি? তুমি তো তাড়াতাড়ি চলে গেলে, কি করব বলো, বাড়িতে জানলে সমস্যা হবে। ও বলে আবার কবে দেখা হবে জান?
দেখছি। মাসি কদিন ধরেই ডাকছিল ওদের বাড়ি যেতে। তোমার মাসি বাড়ি কোথায়? কেন, তুমি আসবে? হ্যাঁ। বাবা, কি বলছো? এই তো আজই দেখলে আমাকে, আবারও দেখতে ইচ্ছে করছে। কি হলো, বললে না যে তোমার মাসির বাড়ি কোথায়? বনগাছিয়া। বনগাছিয়া মানে হুগলির বনগাছিয়া? হ্যাঁ। এটা তো আমার পাশের গ্রাম। জানি, তাহলে আগে বলনি কেন? কি বলতাম যে তোমার মাসির বাড়ি এখানে আমাদের পাশের গ্রামে? জানলে তুমি কি করতে? কিছু না, আগে আসতে বলতাম। কত আগেই তোমার সাথে দেখা হয়ে যেত বলো তো। তাহলে কি হতো, বরং দেখার আগ্রহটাই চলে যেত। একদমই না। এই যে আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। তোমার কি আমাকে দেখতে ইচ্ছে করছে না? সত্যি কথা বলবে। হ্যাঁ মানে, এই তো মাসি বাড়ি যাব, তখন দেখা হয়ে যাবে। আমি শনিবার বাড়ি যাই, রবিবার থেকে আবার সোমবারে মেসে চলে আসি। তুমি ওখানে গেলে থাকবে তো কিছুদিন? হ্যাঁ গো, আমাকে বাবা মাসি বাড়িতে দিয়ে আসে। সেখানে শিপ্রা বলে মাসির একটা মেয়ে আছে, ও আমার সাথেই পড়ে। রবিবারে রাহুলের সাথে দেখা করতে যাই শিপ্রাকে সাথে নিয়ে। প্রথমে আমরা মন্দিরে যাই, ওখানে শিপ্রার কিছু বান্ধবীদের সাথে দেখা হয়। ওরা ওই মন্দিরে ঘুরতে গিয়েছিল। শিপ্রা বলে, পূজা আমি এদের সাথে এখানেই আছি, তুই রাহুলদার সাথে ঘুরে আয়। না না, তুইও চল। না রে, তুই যা না, আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। যা তো, আমি এখানেই থাকবো, যা ঘুরে আয়। আমি রাহুলের বাইকে উঠি। কি গো, আমরা কোথায় যাচ্ছি? তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, আশা করি তোমার ওখানে ভালোই লাগবে। ও পার্কের সামনে নিয়ে যায়, চারিদিকে ফুল গাছ, সামনে একটা বড় পুকুর, গাছপালা, আমার বেশ ভালোই লাগে। রাহুল আমার হাতটা ধরে, সঙ্গে সঙ্গেই আমার হার্টবিট বেড়ে যায়। এ যেন অন্যরকম ফিলিংস। পার্কটা ঘুরে দেখতে দেখতে ও বলে, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ধ্যাত, আমি লজ্জায় লাল হয়ে যাই। প্লিজ একবার। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি ওকে বলি, আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, একদমই না, ছেড়ে যাওয়ার প্রশ্নই আসছে কোত্থেকে। কেন, আমাকে বিশ্বাস হয় না তোমার? হ্যাঁ হয়তো, তবুও ভয় লাগে। ভয় পেও না, বিয়ে তো আমি তোমাকেই করব। তারপর ও আমাকে মন্দিরে নামিয়ে দিয়ে যায়। ওখান থেকে শিপ্রা আর আমি মাসির বাড়ি চলে আসি। সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি, সারাক্ষণ ওর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। প্রথমবার ওর স্পর্শ পেয়েছিলাম। পরের দিন সকালে ও আবার মেসে চলে যায়। ও আবার শনিবার আসবে। আমি যদি এখানে থাকি তাহলে আবার ওর সাথে দেখা হবে। মাসি মাকে ফোন করে বলে, এখন তো স্কুল ছুটি আছে, পূজার কটা দিন থাক না এখানে, তারপর না হয় যাবে। আমার মা বলে, আচ্ছা ঠিক আছে। পরের শনিবার আবার রাহুলুর বাড়িতে আসে। আবারও আমরা দেখা করি, সেই পার্কে। ও হঠাৎ করে বলে ওঠে, তোমার ছোঁয়া পাওয়ার পর থেকে মনটা কেমন জানি পাগল পাগল লাগে, খুব কাছ থেকে পেতে ইচ্ছে করে তোমাকে। তাই, কিন্তু এখনো তো সেই সময় আসেনি মশাই, যা হবে বিয়ের পর। কেন, সময়টাকে একটু আগিয়ে আনা যায় না? ও আমাকে কিস করতে চায়, আমি ভয় পেয়ে ওকে দূরে ঠেলে দিই। একবার প্লিজ, একবার। না না রাহুল, আমি আবারও ওকে সরিয়ে দিই। আমি বাড়ি যাবো এক্ষুনি। আর একটু থাকো না। বললাম তো বাড়ি যাব। আমি ওর বাইক থেকে নেমে তাড়াতাড়ি মাসির বাড়ি এসে রুমের দরজা বন্ধ করে দিই। রাতেও কল করে, 2-3 বার কল কেটে দেওয়ার পর ফোনটা ধরি। কি হলো, তুমি ওইভাবে চলে এলে যে? এমনি। আমি জানি, আমি তোমাকে কিস করতে চেয়েছিলাম বলে তুমি ওইভাবে চলে গেছো। আরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে এটা কমন ব্যাপার। না, আমার এসব ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। ও আমাকে হাসাতে চেষ্টা করে। এইভাবেই আরো কিছুদিন কেটে যায়। আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়। কলেজে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হই। ওর সাথে আমার সম্পর্কটা 1 বছর হয়ে গেল। সরস্বতী পুজোর দিন ও আমাকে ওর এক দিদির বাড়িতে নিয়ে যায়। দিদির বাড়িতে গিয়ে ও আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। প্রথম কয়েকবার ওকে না করেছিলাম, কিন্তু এমন সিচুয়েশন হয়েছিল যে নিজেকে আর আটকাতে পারিনি। তারপর সেটাই হলো যেটা হওয়ার ছিল না। আমি রীতিমতো ভয় পেয়ে যাই। রাতে ওকে ফোন করি। ওই রাতে আমরা দুজনে সারা রাত কথা বলেছিলাম। এরপর থেকে শুরু হয় আমার প্রতি ওর অবহেলা। যে ছেলেটা আমার সাথে কথা বলার জন্য পাগলামি করত, সেই ছেলেটাই এখন ফোন ধরতেই চায় না।
আবার ফোন ধরলেও সেইভাবে কথা বলতে চায় না। একদিন আমি জিজ্ঞেস করি, এইভাবে অ্যাভয়েড করছো কেন? ও আমাকে সরাসরি জানিয়ে দেয়, আমার আর তোমাকে ভালো লাগে না। কি? হ্যাঁ, ঠিকই শুনেছ, তোমার প্রতি আমার আর সেই রকম ফিলিংস হয় না। রাহুল, এসব তুমি কি বলছো? তুমি যখন যা বলেছো আমি তাই করেছি, আর তুমি বলছো এখন আর আমাকে ভালো লাগে না। আমার কি হবে? কি আর হবে? কারো জন্য কিছু আটকে যায় না। ওর বলা কথাগুলো আমার বেশ অবাক লাগলে আমি কান্নায় ভেঙে পড়ি। আমি কাকে ভালোবেসেছিলাম? এতদিনও আমি ওকে চিনতে পারিনি। তুমি যদি আমাকে ভালো নাই বাসো, তাহলে আমার এত বড় সর্বনাশ কেন করলে? কেন? আমি কি তোমাকে জোর করেছিলাম? তোমার ইচ্ছে ছিল না? আমাকে এখন দোষ দিচ্ছ? আমি কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। এক মুহূর্তে যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। চোখের সামনে সবকিছু ঝাপসা মনে হচ্ছে। ও ফোনটা রেখে দেয়। আমি আবারও ওকে ফোন করি। ওর ফোন ব্যস্ত বলছে। রাতে ঘুমোতে পারি না, খেতে বসলে খাবার খেতে পারি না, কোনো কাজেই মন বসে না, সব সময় শুধু রাহুলের কথা মনে পড়ে। খুব কষ্ট হয়। কাউকে ভালোবেসে আঘাত পেলে যে এতটা কষ্ট, এটা আগে আমি কোনোদিন বুঝিনি। 1 সপ্তাহ ধরে রাহুলের সাথে আমার কথা নেই। ফোন করলে ও আর ফোন ধরে না। সুইসাইড করতে চেয়েছিলাম, কিন্তু সবার সম্মানের কথা ভেবে সেটাও করতে পারিনি। আজ ফোন করা মাত্রই রাহুল ফোন ধরে। কতদিন ওর গলার আওয়াজ শুনিনি। খুব ভালোবেসে ফেলেছিলাম ওকে। কথায় কথায় ও আমাকে বলে, প্রিয়া নামের একটা মেয়ের সাথে ও সম্পর্কে জড়িয়ে পড়েছে, আর এজন্যই আমার সাথে ব্রেকআপ করেছে। ও আমাকে এটাও বলে, যতদিন না পর্যন্ত অন্য কাউকে ভালোবাসতে পারছো, চাইলে আমার সাথে সম্পর্ক রাখতে পারো। এ কথা শোনা মাত্রই নিজের প্রতি ঘেন্না হচ্ছে। আমি কাকে ভালোবেসেছিলাম? এত ছোট মনের মানুষকে? ছি, ধিক্কার জানাই এমন চিন্তা ভাবনাকে। আমি ওকে একটাই কথা বলি, ঠিক আছে, তোমাকে আর আমার কথা ভাবতে হবে না। তুমি তোমার প্রিয়াকে নিয়ে হ্যাপি থাকো। আর হ্যাঁ, আমার ফোন থেকে তোমার ফোনের কোনোদিনও কোনো ফোন যাবে না। ফোনটা রেখে আমি মনে মনে ভাবি, রাহুলের মতো এমন ছেলেরা শুধু পূজা আর প্রিয়াতেই আটকে থাকবে না। ওদের মতো ছেলের জীবনে আরো অনেক প্রিয়া আসবে। রাহুলের মতো কিছু ছেলের জন্যই ভালোবাসার ওপর থেকে মানুষের বিশ্বাস হারিয়ে যায়। এই স্মার্ট যুগে এসে আমার মতো এমন অনেক হাজারো পূজাকে এইরকম কিছু নোংরা মনের মানুষের কামনা বাসনার শিকার হতে হচ্ছে। সবার কাছে একটাই অনুরোধ, সবাই কোনো কাজ করার আগে 1000 বার ভাববে, যাতে করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর আফসোস করতে না হয়, যাতে করে এইভাবে আর একটা পূজাকেও সারা জীবন হীনমন্যতায় ভুগতে না হয়। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।